সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা সিলভিয়া আক্তার। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, উদ্যোক্তা হিসেবে কি কি কাজ করছেন? উদ্যোক্তা হিসেবে আমাদের আসলে প্ল্যানিং থেকে শুরু করে কোনটা কখন বিজনেস মানে প্ল্যানিংয়ে যাবে, প্রোডাকশানে যাবে, তারপর মার্কেটিংয়ের বিষয়টা, অনলাইনের বিষয়টা, তারপর আমরা ইন হাউস সেলগুলো কীভাবে হ্যান্ডেল করব, সে ধরনের সব ধরনের প্ল্যানিংকে আমরা করছি। এবং আমাদের প্রোডাক্ট লাইন পাইপলাইনে কী কী থাকবে, কোনগুলো এখন যাবে, বা কোনগুলো যেহেতু সামারে কিছু ফ্যাব্রিক আলাদা থাকে বা উইন্টারের ফ্যাব্রিকগুলো যেহেতু আলাদা থাকে, সেই বিষয়গুলো আমরা সব খেয়াল রাখি। তো এই সমস্ত সবগুলোর ব্যাপারেই আমরা আসলে বা আমি আসলে এগুলো দেখে থাকি। বা শুরুটা কিভাবে হয়েছিল আপু? কোন প্রোডাক্ট দিয়ে আপনি প্রথমে শুরু করেছিলেন এবং কত সালে? আচ্ছা, আমি আসলে প্রথমে আমার ক্যারিয়ার স্টার্ট করেছি আমাদের পত্রিকার মাধ্যমে, তারপর হচ্ছে ডেইলি সানে, দেন আমি স্কুলের টিচার হিসেবে জয়েন করি। দেন যখন আমি মনে করলাম যে আমি যেহেতু ব্র্যান্ডিং, প্রমোশন বা মার্কেট রিসার্চ নিয়ে কাজ করেছি, দেন ওয়াই শুড নট স্টার্ট এ বিজনেস। তো নিজে একটা ব্র্যান্ড স্টার্ট করার ইচ্ছা ছিল। তো সেখান থেকে আসলে 2017 সালে আই স্টার্টেড মাই বিজনেস। তখন থেকে আসলে মোটামুটি পথ চলা। এবং আমরা যেটা মার্কেট সার্ভে করে দেখলাম যে মানে মানুষের জীবনে যেহেতু বিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সো আই থট যে এখান থেকে আমরা মেনলি শুরুটা করি। কারণ বিয়ের দিনে মেয়েরা আসলে চায়, সবাই চায় যে আমাকে একটু প্রিটি লাগুক বা ভালো লাগুক বা অন্য একটু ডিফারেন্ট লাগুক, কারণ এটা তার জন্য একটা স্পেশাল ডে। তো সেখান থেকে আসলে আমাদের মূল চিন্তা ভাবনা, সেখান থেকে আমরা ফার্স্ট আমাদের লঞ্চিং প্রোডাক্ট ছিল এটাই, যে ব্রাইডাল লেহেঙ্গা। এখান থেকেই শুরু, এবং সেটা 2017 সাল থেকে। আচ্ছা, আপনার আউটলেটটা কোথায় এবং এটা কি অনলাইন বেস কিনা? এটা অনলাইনেও রয়েছে, কিন্তু আমাদের 6টি শোরুম রয়েছে। এটা হচ্ছে গাউসিয়া নূর মেনশনে, নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া, সেখানেই সব 6টা আউটলেট, সেখানে 2 তলা এবং 3 তলা। আচ্ছা, এটা কি ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ করা আসলে? হ্যাঁ, আমাদের আসলে 6টা শোরুম, তো 6টা শোরুমের মধ্যে আমরা আসলে প্রোডাক্ট ওয়াইজ আলাদা করে রেখেছি। কিছুটার মধ্যে যেমন হচ্ছে লেহেঙ্গা থাকবে, কিছুটা শাড়ির জন্য বেস করে থাকবে, কিছুটা আর কিছু আছে মিক্স, এরকম করে আর কি সেগমেন্ট ওয়াইজ আলাদা করা। আপনার শোরুমে স্পেশাল কি থাকছে যেটা আসলে অন্য শোরুমে থাকছে না? আসলে আমরা যখন আমরা এটা নিয়ে কাজ শুরু করি, তখন আমরা জাস্ট চিন্তা করলাম যে আমাদের যদি একজন ফ্যাশন ডিজাইনার থাকে, সে আপুটিকে, যে ব্রাইডাল যে থাকবে, তাকে বেশি ভালো করে অ্যাসিস্ট করতে পারবে বা ভালো হেল্প করতে পারবে। তো সেখান থেকে আমরা, যেহেতু আমাদের একজন ফ্যাশন ডিজাইনার রয়েছেন, সে মেনলি আপুটাকে বা ব্রাইডটাকে ভালো সাজেশন দিয়ে থাকেন। এবং আমরা সেখান থেকে চিন্তা করে ওই আপু যেভাবে চায় এবং আমাদের ফ্যাশন ডিজাইনার যে সাজেশনগুলো দেয়, সেটা ব্লেন্ড করে আমরা যে প্রোডাক্টে তৈরি করি, সেটা একটা ইউনিক প্রোডাক্ট হয়। কারণ সবার টেস্ট যেহেতু আলাদা এবং ফ্যাশন ডিজাইনার যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, তো সেই বিষয়গুলো দুটো মিলবন্ধন ঘটিয়ে আমরা যে প্রোডাক্টটি তৈরি করি, সেটা আসলে মার্কেটে আসলে কারোর সাথে মেলানো একটু টাফ। আচ্ছা, তার মানে কাস্টমারের পছন্দ মতো আপনারা রেডি করে দিচ্ছেন এবং প্লাস আপনাদেরও কিছু রেডি করা থাকছে। এবং আমাদের স্টুডিও টেইলরিং এর যেহেতু অপশনটা আছে, আমরা কিন্তু একটা ডামি করে আপাতত বা প্রথমত দেখি জিনিসটা আসলে কেমন যাচ্ছে, তারপরে আমরা ফাইনাল প্রোডাক্ট লাইনে যাই। আচ্ছা, এই ক্ষেত্রে তো আপু আমরা যখন আরেকটু ব্র্যান্ডে চলে যাই, তখন অনেক বেশি লেহেঙ্গার দাম পড়ে যায়। গাউসিয়াতে কিন্তু আমরা একটু চাই একটু কমের মধ্যে বা একটু ভালো মানের, এবং একটা বাজেট থাকে সকলের আসলে। সেক্ষেত্রে আসলে তুলনামূলক কি কম, নাকি আসলে তুলনামূলক যা পড়ে সেরকমই আসলে ওভারঅল সব জায়গায় যেরকম? না, আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা জিনিস চিন্তা করবেন, বিয়েটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তখন কিন্তু একটা জিনিসটা স্পেশাল থাকাটা খুব জরুরি। এখন আমি যদি চিন্তা করি আমার বাজেটের কথা, বাজেট কিন্তু সবসময় আসলে ফিক্স থাকে না, একটু আপ ডাউন করতেই পারে। সেটা হচ্ছে এখন ফ্যাব্রিকের উপরে কী ধরনের ডিজাইনিং চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে। এখন আমার যে ব্রাইড থাকবে, সে যেরকম প্রেফারেন্স করবে, আমরা সেরকমটাই দিতে পারবো। ঠিক আছে, আমার এখানে ধরেন বাজেট ফ্রেন্ডলি থেকে একটু কস্টলি বা একটু এক্সপেন্সিভ, সেটা সব ধরনের রেঞ্জই আছে, ডিপেন্ডস অন যে যেটা প্রেফার করে। আচ্ছা, মেয়েদের পোশাক নিয়ে কেন কাজ করার চিন্তা ভাবনা ছিল? আসলে আমি যখন মার্কেটে সার্ভে করে দেখলাম যে আসলে কোন জায়গাটা নিয়ে বেশি কাজ করা যায়, তখন আমার মনে হলো যে মেয়েদের এটা নিয়ে কম বেশি সবাই কাজ করছে, কিন্তু মেয়েদের যে স্পেশাল ডেটা, একটা মানে ব্রাইডালের যে অ্যাটায়ারটা, সেইটা নিয়ে আসলে কাজ করার অনেক সুযোগ আছে এবং অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে। যেহেতু এখন সবাই একটু আধুনিকতা চায়, একটু সবার চেয়ে ইউনিক চায়, মানে অন্য একটা ট্রেন্ড সেট করতে চায়। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে ইট কুড বি আ গুড অপশন, সো উই ট্রাইড ফর দ্যাট।
আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে মেয়েদের যেটা দেখা যায় যে অনেক বেশি আসলে প্রবলেম ফেস করতে হয়, অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে আপনার কি কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, এটা আসলে তো কম বেশি সব ক্ষেত্রেই সব প্রফেশনে কম বেশি হয়। তো আমাদের বিজনেসের ক্ষেত্রে হয় কি যে অনেক সময় একটু টাইমটা বেশি লেগে যায়, বা প্রোডাকশনের জিনিসগুলো যখন যায় তখন একটু টাইমটা বেশি যায়। প্রোডাকশন খেয়াল করাটা খুব বেশি আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং, ঠিক আছে? কারণ যখন ফাইনাল প্রোডাক্টটা রেডি হয়ে আসবে সেটা যেন ওই রকমই থাকে যেরকম আমরা প্ল্যান করেছিলাম, এখানে একটা চ্যালেঞ্জ। আর হচ্ছে যখন আশেপাশের লোকজন একটু মানে একটু এই করতে চায় যে ঠিক আছে এটা দরকার নেই, মেয়েরা কেন করবে, বাট আমরা একটু বলতে চাই যে জেন্ডার ডিফারেন্সিয়েট না করে সবার জন্যই আসলে ফিল্ড ওপেন, সবাই মার্কেটে ওপেন। সো যে যার মতো ট্যালেন্ট অনুযায়ী কাজ করলে সবাই কিন্তু অবস্ট্রাকলগুলো ফেস করে কিন্তু সামনে এগোতে পারে। আর মেয়েরা যদি কাজ করে এটা তো দেশের জন্যই কন্ট্রিবিউট করছে। সো আমার মনে হয় মেয়েরা যদি কাজ করে দেশের জন্য কন্ট্রিবিউশন হবে বেশি এবং দেশও এগোবে। এবং যেহেতু আমাদের অধিকাংশই মানে 50%ই মেয়েরা, সো মেয়েরা যদি নিজেদের জন্য মানে নিজেদের ফ্যামিলিকে ইনভেস্ট করে, টাইমকে ইনভেস্ট করে, তারা যদি প্রপারলি সব কিছু ম্যানেজ করে একটা জিনিসকে হ্যান্ডেল করতে পারে, বিজনেস বা প্রফেশন যে যে প্রফেশনই থাকুক, তো সেটা যদি তারা হ্যান্ডেল করতে পারে তাহলে তো আমার মনে হয় এটা সবার জন্যই আসলে অনুপ্রেরণাদায়ক। রাইট। পোশাকগুলো কিভাবে সংগ্রহ করা হয়, কাপড়গুলো, ম্যাটেরিয়াল সবকিছু? আসলে আমরা তো যে প্রথমে যেটা বলছিলাম যে সিজন ওয়াইজ তো আমরা আসলে ভাগ করি যে কোন সিজনে কোন, সামার ফ্রেন্ডলি কাপড়গুলা, তারপরে উইন্টারে আমরা একটু ভেলভেট টাইপের কাপড়গুলা, এগুলো আমরা হয়তো বা বাইরে থেকে ইম্পোর্ট করি। এবং আমরা লোকাল মার্কেটে যদি আমরা দেখি যে বেস্ট অপশন, যেহেতু আমরা কাস্টমারকে বেস্ট প্রোডাক্টেই দিতে চাই, তো সেখানে আমরা সার্চ করি। যদি দেখি এটা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মিলছে, আমাদের যে বেঞ্চমার্কটা আছে সেটা মিট করছে, তাহলে আমরা লোকাল মার্কেট থেকেও নিতে পারি অথবা বাইরে থেকেও নিতে পারি। আচ্ছা আপু, একটি আপনার বই পাবলিশড হয়েছিল, বইটি কিসের উপর লিখেছিলেন? এটা হচ্ছে বইমেলাতে পাবলিশ হয়েছিল ইংরেজির উপরে, ইংলিশ ইজ ফান। বইটা মেনলি আসলে মানে বইটার পেছনে ইন্সপিরেশন হচ্ছে আমার ছেলে, যেহেতু আমি ইংরেজির উপর নিয়ে বেশি কাজ করেছি, যেহেতু ইংলিশ নিউজ পেপারে ছিলাম। পরবর্তীতে যখন আমি স্কুলে জয়েন করলাম সেখানেও যেহেতু ইংলিশ মিডিয়ামটা ছিল, তো যেহেতু ইংরেজির উপর বেশ কাজ করা হয়েছে, তখন আমার ছেলে বললো, মা তুমি এটাকে একটা ফর্মাল একটা শেপ দাও, ঠিক আছে, তাহলে এটা ভালোভাবে জিনিসটা থেকে যাবে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি প্রোডাক্ট মানে নিউজ পেপারে যে কাজগুলো করেছি, বিজনেস কমিউনিকেশন করেছি, বিজনেস লেটারগুলো লিখেছি, প্রপোজাল রাইটিং লেখা, সব ধরনের কাজই করেছি, সো এটাকে কেন না একটা ফর্মাল ওয়েতে প্রেজেন্ট করি। এবং সাথে আমরা ইংরেজিটা আসলে যেহেতু একটু মজা করে শেখা যায়, এত গুরুগম্ভীর করে চিন্তা না করে, সো এই জন্য আমার বইটার নাম হচ্ছে ইংলিশ ইজ ফান। সো আমি গ্রামাটিক্যাল ব্যাপারগুলো এত সহজ করে লিখেছি যাতে পড়তে পড়তে মনে হবে যে ইংরেজি শেখা এত সহজ। তো এই জন্য ওই প্রথমে আমি ইংরেজি গ্রামার পার্টটা রেখেছি, দেন আমি ফর্মাল প্রজেকশনে গিয়েছি। আচ্ছা, আপনি ভালো কবিতা আবৃত্তিও করতে পারেন, সো আপনার কণ্ঠে একটা কবিতা শুনতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, Where the Mind is Without Fear by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way. Into the dreary desert, sand of dead habit, where the mind is led forward by the day. Into the ever-within thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. Thank you. ধন্যবাদ আপু আপনাকে। আপনি পত্রিকাতে কাজ করতেন, পত্রিকার কাজ ছেড়েছেন কেন? আসলে যখন আমি আমার ফ্যামিলি লাইফ স্টার্ট করলাম, যখন আমার বেবিস হয়ে গেল, তখন আমার আসলে প্রায়োরিটিটাও চেঞ্জ হয়ে যায়। প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে যখন আমি টাইম ম্যানেজমেন্ট করতে যেহেতু একটু প্রবলেম হচ্ছিলো, দেন আই থট যে আমি স্কুলে কনভার্ট হয়ে যাই, সেখানে আসলে টাইমটা ম্যানেজ করা খুবই ইজি। সেক্ষেত্রে আমি পত্রিকা ছেড়ে তারপর আমি আসলে স্কুলে জয়েন করি। আচ্ছা, আপনার এই বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন?
আসলে আমার মা সবার আগে সর্বপ্রথম, যেহেতু আমি শুরু থেকে মানে আমার শিক্ষা জীবন শেষ হওয়ার পরপরই আমি যেহেতু কাজকর্মের সাথে জড়িত ছিলাম, দেন আমার মা বললেন যে যেহেতু তোমার কিছু নলেজ আছে বা তুমি কিছু শিখেছো, সেটা তুমি ছড়িয়ে দাও, সেটা তুমি বিভিন্ন সময় কাজ করে সেটাকে একটা বেটার একটা শেপে নিয়ে আসো, একটা রেজাল্টে নিয়ে আসো। সো ইউ শুড স্টার্ট ওয়ার্কিং, বাই দিস ইউ ক্যান ম্যানেজ ইউর ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক অ্যাজ ওয়েল। শিক্ষকতা পেশাতে আপনি কিভাবে জড়িয়েছিলেন? ওই আমি শুরুতেই যখন আমি দেখলাম যে আমার আসলে টাইম ম্যানেজমেন্ট করা খুব প্রবলেম হচ্ছে, যেহেতু আমার 2টা বাচ্চা, ওদেরকে আমিই পড়াই। সো আমার মনে হয়েছে যে আমি যদি টিচিং প্রফেশনে থাকি তাহলে আমি ওদেরকেও ম্যানেজ করতে পারবো, এবং আমার টাইমটা যেহেতু লিমিটেড থাকে, সো আমি ওই টাইমটাও ম্যানেজ করে ওদেরকে বা ফ্যামিলিকে সব কিছুভাবে টেক কেয়ার করতে পারবো। দ্যাটস ওয়াই আই শিফটেড টু স্কুল। আচ্ছা, অবসর সময় কিভাবে কাটে? অবসর সময় আমার আসলে লেখালেখি করতে খুব ভালো লাগে। আমি যেহেতু ইংরেজি পত্রিকায় বিভিন্ন ফ্রিল্যান্স হিসেবে লিখি, তো সমসাময়িক যে কোনো টপিক বা সমসাময়িক যে কোনো ভাবনা, এগুলো যেগুলো আমাকে আসলে বেশ নাড়া দেয় বা টাচ করে, সো ওগুলো নিয়ে আমার লিখতে আসলে খুব ভালো লাগে। আমি লেখালেখিটা বেশি প্রেফার করি। আচ্ছা, আউটলেট নিয়ে আর কি ভাবছেন? ইন ফিউচারে আসলে আপনার বিজনেসটাকে আর কিভাবে রান করতে চান? হ্যাঁ, আমরা যেহেতু এখন মেয়েদের প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করছি এবং আমাদের এখানে বেবিদের কিছু প্রোডাক্টও আছে, তা আমরা চিন্তা করছি যখন একটা ফ্যামিলিতে বিয়ে হয় তার সাথে একজন ছেলেও থাকে, সো আমরা একটা ছেলেদের প্রোডাক্ট লাইনটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সামনে। ইন নিউচার ফিউচার আমরা আসলে ছেলেদের প্রোডাক্ট লাইন নিয়েও কাজ করতে যাচ্ছি। এখন তো মোটামুটি আর কিছুদিন পরেই ব্রাইডালের একটা সিজন চলে আসবে, সো সেটা নিয়ে তো অবশ্যই প্রিপারেশন আছে। সো এখন আসলে কি ধরনের ব্রাইডাল সাজ মানুষ পছন্দ করে বা কি ধরনের ড্রেস আপ মানুষ বেশি ক্যারি করে? আমরা সিম্পলিসিটি বেশি দেখি আসলে। হ্যাঁ, এখন যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে একদম নো মেকআপ লুক, ঠিক আছে, এবং কালারগুলো খুব সাটল টাইপের কালার, খুব ফ্ল্যাশি কালার কেউ খুব বেশি প্রেফার করছে না, মানে খুব ন্যাচারাল লাইট কালারগুলো, ন্যাচারাল কালারগুলো সবাই বেশি প্রেফার করছে, এবং সাজসজ্জার ক্ষেত্রেও তাই, যতটা ন্যাচারাল রেখে নিজেকে প্রেজেন্ট করা যায় সেই ট্রেন্ডটা এখন খুব বেশি ইন। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে বাকি যেমন থাকে গায়ে হলুদের সব কিছু থেকে শুরু করে বিয়ে পর্যন্ত, সেগুলো কি আপনাদের আউটলেটে পাওয়া যায় কিনা? হ্যাঁ, আমাদের এখন তো আসলে সবাই মেহেদি থেকে শুরু করে, তো মেহেদি, তারপরে হচ্ছে হলুদ, এগুলো সব ধরনের আচার আমাদের কাছে আছে। মেহেদি দিয়ে শুরু এবং বৌভাত দিয়ে আসলে শেষ। সো ওই সব কয়টা মানে আমরা আসলে পরিবারের সব সদস্যের জন্যই প্রোডাক্ট রেখে থাকি, যেমন নট নেসেসারি যে ব্রাইডাল আসবে সেই শুধু করবে তা, কারণ সাথে তো পরিবারের সবাই আসে। সো একজন সিনিয়র সদস্য থেকে শুরু করে একজন ছোট বেবি, তার জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে এবং প্রোডাক্ট ভেরিয়েশন আছে, যে যেটা চুজ করতে পারে। তারপর যেমন ধরেন বিয়ের সাথে লেহেঙ্গার পরেও বা শাড়ির পরেও বিয়ের পরবর্তী পরার জন্য বিভিন্ন স্পেশাল শাড়িগুলো লাগে, সেই ধরনের সব কালেকশনও আমাদের সাথে রয়েছে, এবং সেটা সুতি থেকে শুরু করে গর্জিয়াস বা একটু এক্সপেন্সিভ যেগুলো আছে সব ধরনের রেঞ্জই আছে। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনিয়েছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানো। সবাইকে থ্যাংক ইউ, এবং এটা আসলে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।